ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ফাটল ধরাচ্ছে সরকার, মন্তব্য তারেক রহমানের। রাখাইনে করিডোর বিষয়ে সিদ্ধান্ত হতে হবে সংসদে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলেই করিডোরের সিদ্ধান্ত, জানান প্রেস সচিব। ঐকমত্যের আহ্বান বিশ্লেষকদের। 8 মাসে 26টি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। বেশিরভাগই নাম সর্বস্ব, গণতন্ত্রের সুফল দেখছেন না বিশ্লেষকেরা। সরকার ও মালিক পক্ষের আন্তরিকতার অভাবে অধিকার বঞ্চিত শ্রমিকরা। অভিযোগ নেতাদের। 18 দফা সুপারিশ বাস্তবায়নের তাগিদ। মাদারীপুরে নদীতে ফেলে দেয়া প্রতিবন্ধী শিশু এখনো নিখোঁজ। আর্থিক অনটনে এই ঘটনা, দাবি অভিযুক্ত মায়ের। স্বাগত বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি আতিফা আঞ্জুমান। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, এবার চলে যাচ্ছি পুরো খবরে। সরকারের একটি অংশ ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে বিভেদ সৃষ্টি করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, মিয়ানমারের সাথে মানবিক করিডোর ইস্যুতে রাজনৈতিক দল এবং জনগণকে পাশ কাটিয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। দুপুরে নয়াপল্টনে মে দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে তারেক রহমান কথা বলেন। মে দিবস দিচ্ছে ডাক, বৈষম্য নিপাত যাক, এই স্লোগানে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের এ সমাবেশ। বৃহস্পতিবার বেলা 2টায় সমাবেশের আনুষ্ঠানিকতা শুরুর কয়েক ঘন্টা আগে থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হন ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে আসা শ্রমিক দলের নেতাকর্মীরা। কখনো রোদ, আবার কখনো বৃষ্টি উপেক্ষা করেই চলে মে দিবসের এ সমাবেশ। সমাবেশে ঘোষণাপত্র পাঠ করেন শ্রমিক নেতা শিমুল বিশ্বাস। পরে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা। দ্রুত নির্বাচনের ব্যবস্থা করেন। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, রাজনৈতিক দল এবং জনগণকে পাশ কাটিয়ে এ সরকার কোনো সিদ্ধান্ত নিলে তা মেনে নেওয়া হবে না। বাংলাদেশকে করিডোর হিসাবে ব্যবহারের অনুমতি দেওয়ার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার নাকি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে। এমন একটি স্পর্শকাতর বিষয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু জনগণকে জানায়নি। এমনকি জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গেও কোনোই আলোচনা করার প্রয়োজন বোধ করেনি। সিদ্ধান্ত আসতে হবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দাবি, ফ্যাসিবাদের পতন হলেও গণতন্ত্র এখনো পুরোপুরি ফিরে আসেনি। অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে সুপরিকল্পিতভাবে বিরোধ উস্কে দিতে চায়। কোনো ব্যক্তি অথবা গোষ্ঠীর মনে বিনা ভোটে ক্ষমতা দীর্ঘায়িত করার সুপ্ত বাসনা, পুনের আকাঙ্ক্ষা যেন রাষ্ট্র সরকারকে ফ্যাসিবাদে প্রতি প্রলুব্ধ করতে না পারে। নয়াপল্টনের এ শ্রমিক সমাবেশের জনস্রোত ছড়িয়ে পড়ে কাকরাইল, শান্তিনগর, ফকিরাপুল সহ আশপাশের বিভিন্ন এলাকায়। মে দিবসের এই সমাবেশেও নেতাদের বক্তব্যে উঠে আসে জাতীয় নির্বাচন প্রসঙ্গ। তাদের দাবি, জনগণের ভোটে নির্বাচিত সরকারই পারবে শ্রমিক সহ সবার অধিকার বুঝিয়ে দিতে। তাই সময়ক্ষেপণ না করে দ্রুত নির্বাচনের দাবি বিএনপি নেতাদের। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নয়াপল্টন, ঢাকা। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে মিয়ানমারে মানবিক করিডোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। বিশ্লেষকরা বলছেন, হুট করে এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হলে সেটি দেশের জন্য ক্ষতিকর হবে। সংশ্লিষ্ট সব মহলের সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যুদ্ধ চলছে, তীব্র খাদ্য সংকটে ভুগছে সেখানকার নাগরিকরা। এ অবস্থায় রাখাইন রাজ্যে ত্রাণ পৌঁছাতে একটি মানবিক করিডোর দিতে বাংলাদেশের প্রতি অনুরোধ জানায় জাতিসংঘ। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা এ বিষয়ে শর্ত সাপেক্ষে নীতিগত সম্মতির কথা জানান। এরপরই শুরু হয় নানা সমালোচনা। সেই শর্তাবলী যদি পালিত হয় আমরা এটা অবশ্যই
কোঅপারেট করব ইউএনের তত্ত্বাবধানে বসে। বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে জানানো হয় এটি দেশের সার্বভৌমত্বের জন্য হুমকির কারণ হতে পারে। এই সিদ্ধান্তের সঙ্গে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভবিষ্যতে এই অঞ্চলের শান্তি স্থিতিশীলতা জড়িত আছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন এই করিডোর হলে সেখানে নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা রয়ে যাবে। যে সিদ্ধান্তই হোক তা নিতে হবে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে। আমাদের সার্বভৌমত্বের জন্য সব দিক থেকে এটা অনেক বড় ইমপ্লিকেশন। তো সেই জন্য আমি মনে করি যে এটা একটা আমাদের উচিত ছিল একটা পলিটিক্যাল সব আমাদের রাজনৈতিক দলকে ডেকে ওদের সঙ্গে আলোচনা করা। এটা আমরা লক্ষ্য করছি। প্রধান উপদেষ্টার কার্যালয় বলছে যদি রাখাইন রাজ্যে জাতিসংঘের নেতৃত্বে কোনো মানবিক সহায়তা দেয়া হয় তবে বাংলাদেশ তার লজিস্টিক সহায়তা দিতে আগ্রহী থাকবে। রাজনৈতিক দলের সাথে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হবে। যদি ইউএন এই মুভটা নেয় যে ওইখানে তারা মানবিক সাহায্যের জন্য যদি মুভ করে তাহলে সেক্ষেত্রে আমরা আমাদের উইলিংনেসটা আমরা জানিয়েছি। এর বাইরে কিন্তু কিছু না। আমরা অবশ্যই এটা আমাদের রিলেভেন্ট যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে আমরা কথা বলবো, মানে বাংলাদেশের ভিতরে। এই অবস্থায় রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়াটা কিভাবে সহজ করা যায় সেটি নিয়েও আলোচনা চলছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজনৈতিক দল গণতন্ত্রের নিয়ামক হলেও নাম সর্বস্ব দল ক্ষতিকর। দেশে গত 8 মাসে 26টি নতুন দলের আত্মপ্রকাশ নিয়ে একথা বলছেন বিশ্লেষকরা। তাদের মতে নতুন দলগুলোর বেশিরভাগেরই তেমন কোনো রাজনৈতিক কার্যক্রম নেই। ব্যক্তিস্বার্থ ও নির্বাচনী জোটে ঢুকে 2-1টি আসন বাগিয়ে নেয়াই তাদের লক্ষ্য। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যায় পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পতন হয় 1.5 যুগের স্বৈরশাসনের। গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠন করেন। এছাড়া গত 8 মাসে নিউক্লিয়াস পার্টি, জনপ্রিয় পার্টি, জাগ্রত পার্টি, আমজনতার দল, আমজনতা পার্টি, বাংলাদেশ সংস্কারবাদী পার্টি, বাংলাদেশ মুক্তির ডাক, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি সহ 2 ডজনের মতো দল ও প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ঘটে। একের পর এক নতুন রাজনৈতিক দল গঠন হলেও এ নিয়ে খুব বেশি আগ্রহ নেই সাধারণ মানুষের। নতুন দল গঠন করতেছেন, দেশের কোনো আপনার কোনো রাজনৈতিক পরিচয় নেই, ব্যাকগ্রাউন্ড নেই, আপনি কোনো সময় রাজনীতি করেন নাই, তারপর আপনি এসে পড়ছেন। এত দল আসলে আমাদের আসলে যে রাষ্ট্র যে গঠন এটা উন্নত হওয়া আসলে এটা হবে না। গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্র জনতার দল এনসিপিকে স্বাগত জানালেও নাম সর্বস্ব কিছু নতুন দলকে গণতন্ত্রের জন্য ইতিবাচক মনে করছেন না বিশ্লেষকরা। এই নাম সর্বস্ব দল গণতন্ত্রের জন্য খুবই খারাপ। দল ভালো, নাম সর্বস্ব দল খুবই খারাপ হলো জনগণের জন্য এবং নির্বাচনী প্রক্রিয়ার জন্য ভালো, কারণ নির্বাচনী প্রক্রিয়ায় অসৎ উদ্দেশ্যে এই নাম সর্বস্ব দল অংশগ্রহণ হয়ে থাকে। বিশ্লেষকরা বলছেন বেশিরভাগ দলই এসেছে ব্যক্তি স্বার্থে, যার কোনো রাজনৈতিক উপযোগিতা নেই। মূলত ভোটের সময় কোনো জোটে ঢুকে 1টি বা 2টি আসন নেয়াই তাদের লক্ষ্য। তারা গণতান্ত্রিক ব্যবস্থায় কন্ট্রিবিউট করার জন্য রাজনৈতিক দল গঠন করেন। এইটা যতটা না তার চেয়েও বেশি হচ্ছে রাজনৈতিক দল গঠনের মধ্য দিয়ে নিজের কিছু ব্যক্তিগত উদ্দেশ্য বা একটা গোষ্ঠীগত উদ্দেশ্য সেটাকে চরিতার্থ করার লক্ষ্য থাকে। এখন পর্যন্ত নির্বাচন কমিশনে নিবন্ধিত দল 50টি, আরও 46টি নিবন্ধনের আবেদন জমার সময় বাড়ানোর দাবি জানিয়েছে, যার বেশিরভাগই নাম সর্বস্ব। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে মর্যাদার সঙ্গে কাজ করতে পারবেন সব নারী, বললেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ করতে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার উপর জোর দেন নেতারা। সকালে রাজধানীর পুরানা পল্টনে মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত শ্রমিক সমাবেশে এসব কথা বলেন তারা। বৃহস্পতিবার সকাল 9টা থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশে যোগ দিতে পুরানা পল্টনে জড়ো হতে থাকেন শ্রমজীবীরা। সমাবেশে জামায়াতে ইসলামীর নেতারা বলেন, নতুন বাংলাদেশে শ্রমিক ও মালিকের বন্ধন অটুট রেখে অর্থনীতির চাকা সচল রাখতে হবে। ইসলামী শ্রম আইন প্রতিষ্ঠা না হলে শ্রমিকের অধিকার সংরক্ষিত হবে না বলেও মন্তব্য তাদের। ইসলামী সমাজ
ইসলামের কল্যাণ রাষ্ট্র কায়েম না হলে ইসলামী শ্রমনীতি কায়েম হবে না। কি বলেন ঠিক কিনা? রাষ্ট্র যদি বাতিল আর তাগুতের হাতে থাকে, আলাদাভাবে ইসলামী শ্রমনীতি কখনো কায়েম করা যায় না। তাই ইসলামী শ্রমনীতির সংগ্রাম, ইসলামী রাষ্ট্রের সংগ্রাম এক এবং অভিন্ন সংগ্রাম। সমাবেশের প্রধান অতিথি জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, দল ও ধর্মের ঊর্ধ্বে উঠে সব মানুষকে সম্মান দিতে হবে। নারী শ্রমিকদের মর্যাদা রক্ষার উপরও গুরুত্ব দেন তিনি। প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে অপবাদ ছড়ায়, জামাতে ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদের আর কোনো কাজ করতে দিবে না, ঘর থেকে বের হতে দেবে না। আমরা আমাদের এই বোনদেরকে নিশ্চয়তা দিচ্ছি, তারা তাদের যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী কর্মক্ষেত্রে কাজ করবেন। এখন তাদের কোনো সম্মান নাই, তাদের কোনো মর্যাদা নাই এবং তাদের কোনো নিরাপত্তা নাই। সেই রাষ্ট্রে ইনশাআল্লাহ তাদের মর্যাদাও আমরা কায়েম করব, তাদের নিরাপত্তাও নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। এদিকে রাজধানীর যাত্রাবাড়িতে ইসলামী শ্রমিক আন্দোলনের সমাবেশে নেতারা বলেন, দেশের উন্নয়নে মালিক শ্রমিক বৈরিতা নয়, প্রয়োজন ঐক্য। আমরা মালিক শ্রমিকের সাথে একটা হৃদ্রতা চাই, যে মালিক ও শ্রমিকদেরকে দেখবে, শ্রমিকরাও মালিককে দেখবে। গার্মেন্টস থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে আমরা যারা আছি, আমরা মালিকের সাথে আলোচনা করব, বারবার বসবো, সমস্যার সমাধান করব। এ সময় বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, যত দ্রুত সম্ভব আওয়ামী লীগের দৃশ্যমান বিচার শুরু করতে হবে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশে শ্রমিকদের অবস্থা যদি আগের মতো থেকে যায় তাহলে নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে না। দুপুরে মে দিবসের আলোচনা সভায় প্রধান উপদেষ্টা এ কথা জানান। এ সময় তিনি শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতেরও আহ্বান জানান। মে দিবস উপলক্ষে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। একই সঙ্গে দিনটি জাতীয় পেশাগত স্বাস্থ্য এবং সেফটি দিবস হিসেবেও পালন করা হয়। অনুষ্ঠানে শ্রম মন্ত্রণালয়ের তহবিল থেকে 5 শ্রমিককে সহায়তার চেক তুলে দেন প্রধান উপদেষ্টা। আলোচনায় প্রধান উপদেষ্টা বলেন, শ্রমিকদের কল্যাণে শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করবে সরকার। এই কমিশনের যে রিপোর্ট আছে, এটুকু যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে নতুন বাংলাদেশের ভিত্তি রচনা হয়ে গেল। এই নতুন বাংলাদেশ হবে না যদি শ্রমিকদের অবস্থা পুরনো বাংলাদেশের মধ্যে থেকে যায়। প্রধান উপদেষ্টা বলেন, শ্রমিক মালিক সুসম্পর্কের মাধ্যমে দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে হবে। শ্রমিকের জন্য নিরাপদ কর্মপরিবেশ ও জীবনযাত্রার মান উন্নয়নে অন্তর্বর্তী সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। শ্রমিকের অধিকার রক্ষার পাশাপাশি শিল্পকেও বাঁচিয়ে রাখতে হবে। তাই যে সকল কারখানা ও প্রতিষ্ঠান বকেয়া বেতন থাকায় শ্রম অসন্তোষ তৈরির উপক্রম হয়েছিল, সেখানে আলোচনার মাধ্যমে যৌক্তিক পর্যায়ে বকেয়া পরিশোধের মাধ্যমে শিল্প কর্মপরিবেশ সচল রাখা হয়েছে। শ্রমিকের অধিকার রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং শ্রমিক মালিক সুসম্পর্ক স্থাপনে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানাচ্ছি। আওয়াজ তুলেছে পয়লা মে, দিতে হবে পুরো ঘামের দাম, পুরো বিজয়ের সংগ্রামে চলেছে মিছিল কি উদ্দাম। অনুষ্ঠানের শেষে সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন প্রধান উপদেষ্টা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শ্রমিক সংগ্রামের 139 বছর পেরিয়ে গেলেও এখনো পুরোপুরি নিশ্চিত হয়নি তাদের অধিকার ও নিরাপত্তা। শ্রমিক নেতারা বলছেন, সরকার ও মালিক পক্ষের আন্তরিকতার অভাবে অধিকার বঞ্চিত তারা। শ্রম সংস্কার কমিশনের 18 দফা সুপারিশ কার্যকর হলে সুফল মিলবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। উন্নয়ন, উৎপাদন এবং অর্থনৈতিক বিকাশে শ্রমিক শ্রেণীর অবদান অপরিসীম, অথচ তারা বরাবরই উপেক্ষিত এবং বঞ্চিত। মালিকের শোষণ থেকে বাঁচতে এবং অধিকার আদায়ে শ্রমিকরা এখনও রাজপথে জানান দিয়ে যাচ্ছেন নিজেদের শক্ত অবস্থান। শ্রমিকের অধিকার আদায়ে দেশের শিল্প খাতে ট্রেড ইউনিয়নের গুরুত্ব থাকলেও নানা বিধিনিষেধে বাস্তবে তা কার্যকর নয়। তবে তা শিথিল করা নিয়ে দীর্ঘদিন ধরে দেশি বিদেশি চাপ রয়েছে। ট্রেড ইউনিয়ন নিবন্ধনে হয়রানি বন্ধে মোট শ্রমিকের আনুপাতিক শর্ত শিথিলে জোর দিয়েছে শ্রম সংস্কার কমিশন। রাষ্ট্র যদি তার নিরপেক্ষ জায়গায় না যেতে পারে,
তাহলে পরে এই বিষয়টির পরিবর্তন হবে বলে আমরা মনে করি না। শ্রম আইনে বলা থাকলেও এখনো পেশাগত অসুস্থতায় শ্রমজীবী মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত হয়নি বলে অভিযোগ শ্রমিক নেতাদের। তাদের মতে রাষ্ট্রের ব্যবস্থাপনায় এ খাতে শ্রমিকদের ব্যয় মালিককেই নিশ্চিত করতে হবে। মালিকের সম্পদ উৎপাদন করতে যেই শ্রমিক এই অসুস্থতাটাই আক্রান্ত হচ্ছে, ফলে তাকে সুস্থ করে তোলার দায়িত্ব এই মালিকের দায়িত্ব দিলেই সেটি কার্যকর হয় না। আমরা আইনে থাকা সত্ত্বেও শ্রমিকরা সেই সুবিধাটি পাচ্ছে না, এই জন্য আমরা রাষ্ট্রের কাছে দাবি করছি। দেশের তৈরি পোশাক, ট্যানারি সহ ৪২ খাতে ন্যূনতম মজুরি রয়েছে। এখনো ১০০টি খাত ন্যূনতম মজুরি কাঠামোর বাইরে রয়ে গেছে। বিশ্লেষকরা বলছেন, রাষ্ট্র নিরপেক্ষ জায়গায় যেতে না পারলে শ্রমিকের অধিকার বাস্তবায়ন সম্ভব নয়। মজুরি সংক্রান্ত সুপারিশগুলো বাস্তবায়ন করে একটি জাতীয় মজুরি বাস্তবায়নের দিকে যদি ধীরে ধীরে এগোয়, তাহলে ভবিষ্যতে আমরা মনে করি যে শ্রমিকদের জন্য জীবনমান সম্পন্ন একটি মজুরি পাওয়ার সুযোগ তৈরি হবে। শ্রমিক অধিকার নিশ্চিতে সম্প্রতি অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, শ্রমিক আবাসন তহবিল, মূল্যস্ফীতির ভিত্তিতে মজুরি বৃদ্ধি সহ ২৫টি সুপারিশ অন্তর্বর্তী সরকারকে জমা দিয়েছে শ্রম সংস্কার কমিশন। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে 4 জেলেকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির বিরুদ্ধে। সকালে টেকনাফের দমদমিয়া সংলগ্ন লালদ্বীপ পয়েন্ট থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়। টেকনাফের জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্পের মাঝি মোহাম্মদ নূর জানান, সকালে ক্যাম্প থেকে অনেক জেলে নাফ নদীতে মাছ ধরতে যায়। প্লাস্টিকের ড্রামের ভেলা বানিয়ে মাছ ধরছিলেন তারা। এ সময় আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে 4 জেলেকে ধরে নিয়ে যায়। ঘটনার সময় নদীতে ঝাঁপ দিয়ে বেশ কয়েকজন জেলে পালিয়ে আসে। টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানান, জেলেদের উদ্ধারের বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। এর আগে গত 8 এপ্রিল নাফ নদীর মোহনা থেকে 11 জেলে সহ 5টি মাছ ধরার ট্রলার আটক করে নিয়ে যায় আরাকান আর্মি। পরে বিজিবির মধ্যস্থতায় ছেড়ে দেওয়া হয় তাদের। মাদারীপুরে শিবচরে নদীতে ফেলে দেয়া প্রতিবন্ধী শিশুটির এখনো খোঁজ মেলেনি। এ ঘটনায় অভিযুক্ত মাকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। গতকাল সন্ধ্যায় উপজেলার দত্তপাড়া এলাকায় সেতু থেকে শিশুটিকে ফেলে দেন তার মা। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেল থেকেই এক মেয়ে ও প্রতিবন্ধী ছেলেটিকে নিয়ে আড়িয়াল খাঁ নদের সেতুর রেলিংয়ে বসেছিলেন ওই নারী। এ সময় স্থানীয়রা সাহায্য করতে গেলে রাগারাগিও করেন তিনি। সন্ধ্যা 7টার দিকে সেতুর উপরে মানুষের চলাচল কমে গেলে প্রতিবন্ধী ছেলেটিকে পানিতে ফেলে দেন মা। এই দৃশ্য দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করে। স্বামীর মৃত্যুর পর ভিক্ষা করে সংসার চালানোই নারী। আর্থিক অনটনে প্রতিবন্ধী ছেলেকে নদীতে ফেলে দেওয়ার দাবি করেছেন তিনি। আমরা এখন তাকে আমাদের হেফাজতে আনছি, আপাতত তার ওখানে কোনো সমস্যা হতে দিনে। তবে এখন পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত আছে। তবে নদীতে প্রচণ্ড স্রোত এবং অনেক জাল, যার জন্য তাদের যে সন্তানকে যে খুঁজবে তা এতে বাধাগ্রস্ত হচ্ছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর ঝুঁকি তৈরি করে এমন কোনো সিদ্ধান্ত সরকারকে নিতে দেওয়া হবে না বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। সন্ধ্যায় আশুলিয়ার জিরাবতে শ্রমিক সমাবেশে তিনি কথা বলেন। নুরুল হক নূর বলেন, রাখাইন রাজ্যে মানবিক করিডোরের সহায়তা আলোচনা পর্যন্তই সরকারকে সীমাবদ্ধ থাকতে হবে। এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না যেখানে দেশের জনগণকে নিরাপত্তাহীনতার ঝুঁকিতে ফেলবে। এই সরকারের প্রতি জনগণের সমর্থন, ভালোবাসা থাকলেও সরকার যা ইচ্ছে করবে তা মেনে নেওয়া হবে না। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে ঝুঁকি তৈরি হয় এমন কোন সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকার কিংবা কোন সরকারকে আমরা নিতে দেব না। রাখাইন রাজ্যে ওই তথাকথিত সহায়তা পৌঁছানোর নামে যে মানবিক করিডোরের আলোচনা চলছে, সরকারকে বলবো ওইখানে ফুল স্টপ মারেন। শুল্কযুদ্ধ ও বিশ্ব অর্থনীতি নিয়ে অনিশ্চয়তায় আন্তর্জাতিক বাজারে নিম্নমুখী জ্বালানি তেলের দাম। অপরিশোধিত জ্বালানি তেলের 2 বেঞ্চমার্ক ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট 2 ধরনের দামই কমেছে, যা 3.5 বছরের মধ্যে সর্বনিম্ন। বৃহস্পতিবার দিনের শুরুতে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হচ্ছে $61.14 এবং প্রতি ব্যারেল WTI তেল বিক্রি হচ্ছে $58.23। বাজার পর্যবেক্ষকরা জানিয়েছেন, 1 মাসের ব্যবধানে ব্রেন্ট ক্রুডের দাম কমেছে 15.4% এবং WTI এর দাম কমেছে 17%। 2021 সালের নভেম্বরের পর অপরিশোধিত জ্বালানি তেলের বাজারে এর আগে এত ধস নামেনি। যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা PVM
অ্যানালিস্টস বলছে দাম পড়ে যাওয়ার প্রধান সম্ভাব্য কারণ সরবরাহ বা যোগান বৃদ্ধি। বর্তমানে ওপেক প্লাস জোটভুক্ত অনেক দেশই দৈনিক তেল উত্তোলনের পরিমাণ বাড়িয়ে দিয়েছে। সরকারি নির্দেশনা সত্ত্বেও দেশের ৩২% তৈরি পোশাক কারখানা এখনও সংশোধিত নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করতে পারেনি। সম্প্রতি এ সংক্রান্ত একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় উন্নত কর্মপরিবেশ নিয়ে কাজ করা কনসোর্টিয়াম স্টেজ এই গবেষণা পরিচালনা করে। সরকার ইপিজেডের বাইরের কারখানাগুলোতে সর্বনিম্ন ১২,৫০০ টাকা এবং ভেতরের কারখানাগুলোতে ১২,৮০০ টাকা মজুরি নির্ধারণ করে। তবে গবেষণায় দেখা যায় ইপিজেডের ভেতরের কারখানাগুলো তা বাস্তবায়ন করলেও বাইরের কারখানাগুলো এখনও নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করেনি। গবেষণায় আরও দেখা যায় নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা কারখানাগুলোর পরিচালন ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়লেও বেশিরভাগই ক্রেতা কিংবা সরকারি উৎস থেকে কোনো সহায়তা পায়নি। মোট ৩৮৫টি পোশাক কারখানা এবং ১,১১৩ জন শ্রমিকের উপর এই গবেষণা করা হয়। আর এই ছিল বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।